মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমার মনে হচ্ছে আমার কুমারের নিশ্চয় কোনো বিপদ হয়েছে, আর আমি কাউকে বিশ্বাস করি না। আমি যাব, নিজে যাব কুমারীর কাছে। আমি যেয়ে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে আসব। তখনই ফুলপরী কুমারীকে সাথে করে বিয়ের মণ্ডপে এসে হাজির হয়। তোমাদের কাউকে কোথাও যেতে হবে না, এই তো ফুলকুমারীকে আমি সাথে করে নিয়ে এসেছি। আসলে আমার আসতে দেরি হচ্ছিল, তো তাই ফুলকুমারী আমার জন্য অপেক্ষা করছিল। কিন্তু তুমি তুমি কে? তোমাকে তো এর আগে কখনোই দেখিনি। আর ফুলকুমারীর সাথে তোমার সম্পর্কই বা কি? এই রাজ্যেই আমি থাকি। ফুলকুমারী আমাকে দিদির মতো মনে করে। ফুলকুমারীর বিয়ের কথা শুনে তো আমি আর দেরি না করে ফুলকুমারীর কাছে চলে এসেছি। এখন এসব কথা বাদ দিয়ে চলুন আমরা রাজকুমার এবং ফুলকুমারীর বিবাহ সম্পন্ন করি। অবশেষে অবশেষে রাজকুমারীর সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেল। কিচ্ছু কিচ্ছু করতে পারলাম না আমি। মহারাজার রানীমা নিজে দাঁড়িয়ে থেকে নিজের ইচ্ছায় রাজকুমারীর সাথে ওই মেয়েটার বিবাহ দিয়ে দিল, আর আমাকে চুড়ে ফেলে দিল। আর এটা আমাকে সহ্য করতে হচ্ছে। কিন্তু কি করে আমি সহ্য করব? আমি যে আর পারছি না। তখনই মন্ত্রী সেখানে এসে হাজির হয়। কি হলো কি মা, এই রাতের বেলা তুই এখানে একা একা দাঁড়িয়ে কি করছিস? কক্ষে চল মা। কি করে আমি আমার কক্ষে যাই বলতে পারেন বাবা? আজ আমার রাজপুত্র ওই কুমারীকে বিয়ে করে সুখে শান্তিতে আছে, আর আমি কিনা একা একা এভাবে চোখের জল ফেলছি। আমি আমি আর পারছি না, আমি আর পারছি না বাবা। তুমি তো কিছুই করতে পারলে না আমার জন্য। তুমি তো বলেছিলে রানীমা এবং মহারাজের সাথে কথা বলেই বিয়েটা আটকাবে তুমি, কিন্তু সেটা তো হলোই না। উল্টে তুমি আমাকে বুঝিয়ে শুনে ওই বিয়ের অনুষ্ঠান পর্যন্ত নিয়ে গেলে। কেন বাবা, বলো কেন? কেন তুমি আমাকে এত বড় আঘাত দিলে? মা উর্মি, তুই কি ভেবেছিলি এত সহজে আমি সবটা মেনে নিয়েছি? না না, এত সহজে আমি সবটা মানিনি। তুই একটু অপেক্ষা কর। কেন আমি রাজকুমার আর ওই মেয়েটির বিবাহ মেনে নিয়েছি? তুই কি মনে করেছিস মহারাজ আর রানীমা সহজে ওই মেয়েকে রাজপ্রাসাদের রাজবধূ হিসেবে মেনে নিয়েছে? না না মা, এর মধ্যে অনেক বড় একটা বিষয় আছে। সেটা আমি তোকে পরে বলবো। এখন শোন, তুই চিন্তা করিস না। রাজকুমারের রাজবধূ যদি কেউ হয়, সেটা হবে তুই। এইটুকু জেনে রাখ। কি বলছো কি বাবা? আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছি, আমি সবটা বুঝতে পারছি। শুধুমাত্র কয়েকটা দিন পার হতে দে মা। ফুলকুমারী, ফুলকুমারী, তোমাকে বধূ বেশে বেশ সুন্দর লাগছে। আমি অনেকটা সময় ধরে ছটফট করছিলাম তোমাকে দেখার জন্য, কিন্তু তখন তোমার কাছে আসতে পারিনি। কিন্তু এখন আমি তোমাকে আমার করে পেয়েছি। ফুলকুমারী, এখন থেকে তুমি আমার স্ত্রী। আমি যা চেয়েছিলাম তাই হয়েছে। আমি তোমাকে যোগ্য মর্যাদা দিতে পেরেছি। আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী হিসেবে পেয়েছি, আর তাই তো আমার নিজেকে অনেক ধন্য মনে হচ্ছে। আপনি আমার মতো একজন সাধারণ মেয়েকে নিজের জীবনসঙ্গী হিসেবে পেয়ে ধন্য মনে করছেন? এটা যে আমার জন্য পরম সৌভাগ্য রাজকুমার। তবে আমিও ধন্য হয়েছি আপনার মতো একজন ভালো মানুষকে স্বামী হিসেবে পেয়ে। আমার তো মনে হচ্ছিল আপনার সাথে আমার এই বিবাহটা হয়তো বা কোনো স্বপ্ন, আর একটা সময় সেই স্বপ্নটা ভেঙেও যাবে। তাই তো বড্ড ভয় হচ্ছিল আমার রাজকুমার। না না ফুলকুমারী, এটা তোমার স্বপ্ন ছিল। এবার এবার বুঝতে পারছো তো, যা ঘটেছে সব সত্যি ঘটেছে। তুমি আর আমি চিরকাল এভাবে একসাথে দুজনের পাশে থাকবো। তখনই হঠাৎ করে তারা চিৎকারের আওয়াজ শুনতে পায়। একে হঠাৎ করে এভাবে চিৎকারের আওয়াজ কোথা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। মায়ের কক্ষ থেকে শব্দটা শুনতে পাচ্ছি মনে হচ্ছে। কুমারী, তুমি এখানে অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এ কথা বলে রাজকুমার তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়।
আর রাজকুমার তাড়াতাড়ি করে রানীমার কক্ষে গিয়ে দেখে রানীমা তার বিছানায় শুয়ে আছে আর চোখের জল ফেলছে। তুই এসেছিস বাবা, আমি জানতাম তুই আসবি। এ কি মা, কি হয়েছে কি? তুমি এভাবে কথা বলছো কেন? আর তাছাড়া তোমার চোখে জল কেন মা? কি হয়েছে মা তোমার, বলো। কি আর বলবো বাবা, তোর মা হঠাৎ করে সিঁড়ি থেকে পড়ে গিয়েছে। এখন তো সে উঠে দাঁড়াতেই পারছে না, আর তার প্রচন্ড যন্ত্রণা হচ্ছে। কি বলছো কি বাবা? মা কিভাবে সিঁড়ি থেকে পড়ে গেল? আর তাছাড়া রাজবৈদ্যকে খবর দাও, দিয়ে মায়ের চিকিৎসার ব্যবস্থা করো। এখন তো অনেকটা রাত, আর তাই আমার মনে হয় শুধু শুধু এত রাতে রাজবৈদ্যকে ডেকে বিরক্ত করার কোনো দরকার নেই। কাল সকালে বরং রাজবৈদ্য এসে আমার চিকিৎসা করবে। তবে বাবা, তুই এখন আমার পাশে থেকে আমার একটু সেবা করলে আমি শান্তি পাবো। আর কিছু দরকার নেই এখন আমার। বল বাবা, তুই আমার পাশে থাকবি তো আজ রাতটা? না না মা, সেটা নয়। কিন্তু মা। কি কিন্তু কিন্তু করছিস? তোর মা এভাবে কষ্ট পাচ্ছে, তারপর তুই মায়ের পাশে থাকতে চাইছিস না? এই মাত্র আজকে বিবাহ করলি, আর এর মধ্যে মাকে পর করে দিলি। আচ্ছা ঠিক আছে, তুমি এত কথা বলো না। তুমি ঘুমানোর চেষ্টা করো, আমি তোমার পাশে আছি, আর আমি তোমার পা টিপে দিচ্ছি। তুমি ঘুমাও। রাত অনেকটা গভীর হয়ে যায়। ওদিকে মোড়ল গিন্নি সুমনের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু সুমন ফিরে না আসায় সে বড্ড চিন্তিত হয়ে পড়ে। না না না, চিন্তায় চিন্তায় আর ভালো লাগছে না। কতটা রাত হয়ে গেল, এখন পর্যন্ত আমার সুমন বাড়িতে ফিরে এলো না। সন্ধে থেকে ওর জন্য পথে আমি বসে আছি। ও বলেছিল তাড়াতাড়ি নাকি বাড়িতে ফিরে আসবে, কিন্তু এখনো যে কেন ফিরে আসছে না সেটাই তো বুঝতে পারছি না। আমার তো এখন বড্ড চিন্তা হচ্ছে। ওদিকে মোড়ল বসায়ও বাড়িতে নেই, সে গিয়েছে তার কাজে, আর ফিরতে তার 2-3 দিন সময়ও লেগে যাবে। এখন তো তিনি চাইলেও ছেলেটার খোঁজও করতে পারবে না। এখন আমি একা একা কি করি? আমার ছেলেটা বলল ও নাকি ওই কুমারীর বিয়েটা ভাঙার জন্য গিয়েছে। তাহলে কি ওই রাজবাড়িতে কুমার বিয়ে ভাঙতে গিয়ে ধরা পড়ে গিয়েছে? রাজপ্রাসাদের সবাই কি ওকে বন্দি করেছে নাকি? না না না, কিছুই বুঝতে পারছি না। আমাকে কিছু একটা করতে হবে। কাল সকাল সকাল আমি ওই রাজবাড়িতে যাব, আর আমার সুমনকে ওখান থেকে তাড়িয়ে নিয়ে আসবো। তখনই সেই কালো কাপড়ে মুখোশধারী দুজন লোক সেখানে এসে দাঁড়ায়। এ কি, তোমরা কারা? এভাবে মুখ বেঁধে আমাদের বাড়িতে এসেছো কেন? কি চাই? ও নিশ্চয় এ বাড়িতে ডাকাতি করতে এসেছো, তাই না? যে না শুনেছো যে আমার ছেলে বা আমার স্বামী এই বাড়িতে নেই, অমনি চলে এসো ডাকাতি করতে। চলে যাও বলছি, না হলে কিন্তু। গিন্নিমা, আমরা এই বাড়িতে চুরি বা ডাকাতি কোনো কিছুই করতে আসেনি। আমরা জটা আর বটা। আসলে আমরা এসেছি আপনার ছেলে সুমনের খবর দিতে। আমরা সুমনের সাথে ওই রাজবাড়িতে গিয়েছিলাম কুমারীকে ধরে আনার জন্য, কিন্তু আমরা যা দেখলাম তাতে তো আমরা অনেক ভয় পেয়ে গেছি। এই কুমারী সাধারণ কোনো মেয়ে নয়, ওই কুমারী একজন জাদুকারী। আর আমার মনে হয় ওই কুমারী সুমনকে জাদু করে হত্যা করে ফেলেছে। কি বলছিস কি? সুমনকে হত্যা করে ফেলেছে মানে? এটা কি করে হতে পারে? না 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 না, এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। ওদিকে কুমারী অনেকটা সময় ধরে রাজকুমারের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু তখনও রাজকুমার তার কক্ষে না আসায় কুমারী ভীষণ মন খারাপ করে, আর সে বারান্দায় গিয়ে দাঁড়িয়ে থাকে। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরই ভোর হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত তো আমার কুমার আমার কাছে এলো না। হঠাৎ করে ও যে কোথায় চলে গেল? বলল ও যাবে আর আসবে, আর সারাটা রাত পার হয়ে যাওয়ার পরও ও এখনো কেন আসছে না? আর তাছাড়া আমাকে তো ওর সাথেও যেতে নিষেধ করলো। তাহলে কি রাজপ্রাসাদে কোনো অঘটন ঘটেছে নাকি? না না, কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ করি, আমি বরং এখানে আর কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি রাজকুমার কখন আসে। এ কথা বলে
কুমারী বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে, কিন্তু অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পরও রাজকুমার সেখানে আসে না। সকাল হয়ে যায়। সারাটা রাত পার হয়ে গেল, কিন্তু রাজকুমার তো এখনো এলো না। যাই হোক, এখন আমি এক কাজ করি, আমি বরং আমার এই পোশাকটা পরিবর্তন করি, তারপর দেখি রাজপ্রাসাদে কি ঘটেছে, রাজকুমার কেন এখনো এলো না। এ কথা বলতেই হঠাৎ করে চারদিকটা আবারও যেন কালো অন্ধকারে ছেয়ে যায়। আর এই অন্ধকারটা এতটাই কালো অন্ধকার ছিল যে কুমারী ভীষণ ভয় পেয়ে যায়। এ কি হলো? এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সকাল হয়ে গেল তো, তারপর আবার হঠাৎ করে এইভাবে চারদিকটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল কেন? আর এমন অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে যে আমি নিজেকেই নিজে দেখতে পাচ্ছি না, চারপাশের কিছু চোখে দেখতে পাচ্ছি না। এর কারণ কি? এইভাবে চারপাশটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়াটা তো স্বাভাবিক কোনো কিছু মনে হচ্ছে না। ভয় করছে, বড্ড ভয় করছে আমার। কেউ কি আছো? কেউ কি শুনতে পাচ্ছ আমার কথা? দয়া করে আমাকে সাহায্য করো, আর এখানে বাতি জ্বালানোর ব্যবস্থা করো। আমার যে বড্ড ভয় করছে, আমি যে অন্ধকারে আর থাকতে পারছি না। কেউ কি শুনছো? কেউ কি শুনছো আমার কথা? বন্ধুরা, হঠাৎ করে চারদিকটা এভাবে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাওয়ার কারণ কি সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।